মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে এই মুহূর্তে আপনার অগ্রাধিকারগুলো কি, কোন জিনিসগুলোকে অগ্রাধিকার দিচ্ছে? প্রথম যেটি ছিল সেটা অনেকখানি ডান ইন দ্য ফার্স্ট উইক, সেটা হলো নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামতকে বা আমাদের অবস্থানকে ক্লিয়ার করা, সেটা মোটামুটি হয়ে গেছে। কিছু কাজ একটু লম্বা সময় ধরে লাগতে পারে, সেগুলি আলাদা চলতেই থাকবে। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের নির্বাচনী ইশতেহারে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বা পররাষ্ট্র নীতি সম্পর্কিত যে বিষয়গুলি ছিল, সেখানে একটা বড় অংশ, আপনি যদি সে কপিটা আছে এখানে, বড় একটা অংশ জুড়ে আছে রিজিওনাল কোঅপারেশনের উপরে ভিত্তি করে। সেখানে সার্ক আছে, সাফটা আছে, বিমস্টেক আছে, বিসিআইএম আছে যেটা বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমারের ইকোনমিক করিডোর, এই কথাগুলি আছে। এই বিষয়গুলিতে জোর দেয়া, আর সেটা সে ধারাবাহিকভাবেই থাকবে চলমান প্রক্রিয়া হিসাবেই, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম এবং যুদ্ধাপরাধী মানবতা বিরোধীদের যে বিচার কার্য শুরু হয়েছে, সেটাতে বন্ধু রাষ্ট্রগুলি বা জোটগুলো অতীতে পরিষ্কার করেছে তাদের অবস্থান। সেগুলিতে যদি কোথাও ছোটোখাটো সমস্যা থেকেও থাকে আরও, সেগুলিকে নিউট্রালাইজ করা। মানে এই অগ্রাধিকারের যে বিষয়গুলোর কথা বললেন, এগুলো বাস্তবায়নে কি এর মধ্যে কোনো পরিকল্পনা নিয়েছেন বা কিভাবে করবেন বাস্তবায়ন? হ্যাঁ, আমাদের যে কর্মঘণ্টা, আমরা যে সময়টুকুই পাই আমাদের দৈনন্দিন কাজের মধ্যে, এই কাজগুলিকে প্রায়োরিটিতে আনা হবে। এর মধ্যে মেজর একটা ইভেন্ট আমরা সামনে করতে যাব, সেটা যুক্তরাষ্ট্র সরকারের সাথে। সেটি হচ্ছে যে টিকফা যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টটি স্বাক্ষরিত হয়েছে, এই টিকফার একটা লঞ্চিং হবে। লঞ্চিংটাতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্প্রদায় উপস্থিত থাকবেন। সেটা যেহেতু শুধুমাত্র সরকারি পর্যায়ে নয়, এর সাথে বেসরকারি ব্যবসায়ীরাও থাকবেন, সেখানে প্রস্তুতিতে একটু সময় লাগতে পারে বেশি। তো আমরা চেষ্টা করব এটা মার্চের প্রথম সপ্তাহের মধ্যে এটা বাংলাদেশে করে ফেলা। আরেকটা বিষয় যেটা আপনি শুরুতেই বললেন, যে নির্বাচন নিয়ে যে কথাবার্তাগুলো আছে সেটা অলমোস্ট ডান। বিদেশের যে এই কথাগুলো নিয়ে, নির্বাচন নিয়ে কেউ কেউ একটা প্রশ্ন রয়েছে পশ্চিমা দেশগুলোর মধ্যে, এখানে কিছু জটিলতা কি তৈরি হতে পারে? এটা শেষ হয়ে যায়নি। আমাদের যে প্রথমেই যে প্রয়োজনটা ছিল নির্বাচন নিয়ে সরকারের পটভূমি এবং বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা ব্যাখ্যা করা, সেটা করেছি এবং সেখানে ডায়ালগের কথা আমরা বলেছি, তারাও যেরকম বলেছেন। এবং আমাদের সবচেয়ে বড় সফলতা আমার মনে হয় এইটুকু বলবো যে আমরা এস্টাবলিশ করতে পেরেছি যে জামাত ইসলামী একটি জঙ্গি সংগঠন, যেটা সবাই বলেছেন, তাদের রেজলিউশনে বলেছেন। এবং সেই সাথে খুব স্বাভাবিকভাবেই যে জাতীয়তাবাদী দল জামাতের সহযোগিতা নিলে তাদের গ্রহণযোগ্যতাটুকু কোথায় যাবে, বা সেই দলেও যে জঙ্গিরা ঢুকে গেছে বা ধ্বংসাত্মক কার্যক্রম চালাচ্ছে, সেটাও আমরা কিন্তু এস্টাবলিশ করতে পেরেছি। এবং তবে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, যে তারপরেও তারা যে বাংলাদেশের যে অংশটুকুকে রিপ্রেজেন্টেশন দেখার, এখন আর পার্লামেন্টে নেই, কিন্তু তাদের একটা বড় জনসমর্থনের একটা ভিত্তি আছে। তো সেটাকে কগনিজেন্সে নিয়ে আমরা বলছি যে অবশ্যই যে সামনে আমাদের আলোচনা হতে হবে। তবে আলোচনার ক্ষেত্রে আমরা আমাদের যে অবস্থান সেটা আবার এখানে রিপিট করা যেতে পারে, সেটা হলে জামাতের সঙ্গ ত্যাগ করতে হবে, ধ্বংসাত্মক কর্মসূচি থেকে ফিরে আসতে হবে। তো আমরা সেই সাইন বা সেই ধরনের ঘটনার জন্য অপেক্ষায় আছি। এটা হলেই আশা করি সরকার একটা উদ্যোগ নেবেন আলোচনার। সেক্ষেত্রে আমাদের যে উন্নয়ন সহযোগীদের যে উদ্বেগ বা ইয়ের কথা, সেক্ষেত্রে তাদের সাথেও আমরা এই কথাটা অব্যাহতভাবে তাদেরকে বলবো যে আমরা যে অবস্থান পরিষ্কার করেছি, যেটা তারাও বলেছেন, কিন্তু তারা প্রিকন্ডিশন হিসেবে দেননি ডায়ালগের, কিন্তু আমরা বলেছি সেটাই প্রিকন্ডিশন। এবং আপনি যদি ইউরোপিয়ান পার্লামেন্টের রেজলিউশনটা দেখেন, সেখানে এই জঙ্গি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ড এই কথাগুলি আগে এসছে, প্রায়োরিটিতে এসছে। জি। আচ্ছা, আরেকটা বিষয়, নির্বাচন ছাড়াও যে আমাদের পশ্চিমা বা দেশগুলো যেগুলো নিয়ে প্রশ্ন করে, সেগুলোর মধ্যে কয়েকটা ইস্যু, যেটা হলো যে আপনার একটুখানি যেটা লেবার ইস্যুর কথা এসছে, আমাদের পোশাক শ্রমিকদের অধিকারের ব্যাপার, ডক্টর ইউনূস ইস্যু, গ্রামীণ ব্যাংক ইস্যু, এই কথাগুলো ঘুরে ফিরে আসে। এটাকে আসলে কিভাবে আপনি মূল্যায়ন করছেন? প্রফেসর ইউনূস ইস্যু নিয়ে আলোচনা করে আমি আর ওই সময় নিজের সময়টুকু অন্তত আর একটু বেটার কাজে লাগাতে চাই বলতে পারি। কারণ আমরা অ্যাজ ফার অ্যাজ বাংলাদেশ গভর্নমেন্ট ইজ কনসার্ন, দেন দ্যাট ইস্যু ইজ ডান অ্যান্ড ডাস্টেড, এটা ক্লোজ চ্যাপ্টার। তবে লেবার ইস্যুটাতে অনেক কিছু করার আছে। আমরা নতুন শ্রম আইন করেছি এবং এই সরকারের সবচেয়ে বড় সফলতার মধ্যে, বা আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সফলতার মধ্যে, যে একই টেনরে দুবার শ্রমিকদের ন্যূনতম
মজুরি বৃদ্ধি পেয়েছে, যেটা ইতিহাসে বিরল আমি বলতে পারি, বাংলাদেশ শুধু নয়। সেই জায়গা থেকে এগুলি ইমপ্লিমেন্টেশন বেশিরভাগ কারখানাতেই হচ্ছে। সরকার এবং আমাদের অন্যান্য যে মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং আরও যারা সহযোগিতার বিভিন্ন সময় লাগে, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এগুলি সবাই মিলে সেটা নিশ্চিত করছেন। এখানে একটা ন্যাশনাল কমিটিও আছে, মাঝে মাঝে এটা রিভিউ করা হয়, মাননীয় প্রধানমন্ত্রীও তদারকি করেন। তো সেই জিনিসগুলি যেন অব্যাহতভাবে থাকে, কারণ তাতেই কিন্তু বাংলাদেশ যে শুধু বলে না, বাংলাদেশ যে কমিটমেন্টগুলি মেনে চলে বা বাস্তবায়ন করে, এটা একটা বেশ বড় ভালো উদাহরণ। আচ্ছা, আরেকটা রিসেন্ট সময় যে সমালোচনা হচ্ছে সেটা হচ্ছে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ এখন ভারতের উপর অতিমাত্রায় নির্ভরশীল হয়ে গেছে। আসলে এটা মোটেই সত্য কথা নয়। তবে ভারত অবশ্যই একজন পরীক্ষিত বন্ধু, এটা তো অস্বীকার কেউই করবেন না আশা করি। এবং মহান মুক্তিযুদ্ধে তাদের অবদান, তাদের স্যাক্রিফাইস, 1971 সালে ভারতের অর্থনীতি খুব শক্ত জায়গায় ছিল না, কিন্তু তারাও বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক অর্থ ব্যয় করেছেন, অনেক ভারতীয় সৈন্য প্রাণ দিয়েছেন, আমাদের শরণার্থীদেরকে আশ্রয় দিয়েছেন। তো সেই জায়গা থেকে ভারত একজন পরীক্ষিত বন্ধু। কিন্তু তারপরেও মুক্তিযুদ্ধের সেই সময়ে কোন দেশের কি অবস্থান, সেটা কিন্তু এখন আর আমাদের বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে আমাদের পররাষ্ট্রনীতিতে সেগুলি আর কোনো প্রভাব ফেলে না। এবং সেক্ষেত্রে আপনি দেখবেন চীন আমাদেরকে নিজেরা এগিয়ে এসে আমাদেরকে, বর্তমান সরকারকে কংগ্রেচুলেট করেছেন, এবং অন্যান্য দেশেও আমরা সেই ধরনের মানসিকতা নিয়ে চলব। আচ্ছা, সেই ক্ষেত্রে আরেকটা জায়গায় যেটা বলছেন, মানে ভারত বিরোধিতার যে বাংলাদেশের রাজনীতিতে একটা ট্রেন্ড, তো এটা কি আপনি মনে করেন যে সেই ভারত বিরোধিতার ট্রেন্ডের কারণে মানুষগুলো এটা সমালোচনাটা হচ্ছে? কিছুটা সত্য, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারি না জাতীয়তাবাদী দলের, সেটি হলো যে ম্যাডাম খালেদা জিয়া ভারত সফর করে এসে প্রায় 8-10 দিন রাষ্ট্রীয় অতিথি হিসেবে ছিলেন সে দেশে, এবং সেখান থেকে ফিরে এসে আমরা কিন্তু বড় একটা শিফট দেখেছি তাদের কথা বলার এবং অবস্থানের। সেখানে ট্রানজিট ইস্যুতে বলেন বা অন্যান্য যেসব সেন্সিটিভ ইস্যু, যে কারণে সরকারকে বিব্রত করার অপচেষ্টা হয়েছে, অনেক সময় বাংলাদেশ আওয়ামী লীগকে বিব্রত করার চেষ্টা হয়েছে, সেই সব ইস্যুতে তারা কিন্তু কথা বলা একদমই বন্ধ করে দিয়েছেন। তার মানে কি, যে অবশ্যই এ ব্যাপারে তারাও একটা বাস্তবতার প্রেক্ষিতে একটা অবস্থান পরিবর্তন করেছেন। কিন্তু তাদের দ্বিতীয় বা তৃতীয় সারির নেতারা অনেক সময় বেফাস মন্তব্য করে ফেলেন, যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের দায় নয় সেটি, বা সরকারেরও দায় নয়, কারণ জাতীয়তাবাদী দল যেহেতু এখন আর সংসদে নেই, তারা বিরোধী দল হিসেবেও আমরা তাদেরকে আখ্যায়িত করতে পারি না। কিন্তু এটি একটি রাজনৈতিক দল, কিন্তু আমরা আশা করব একটি বড় রাজনৈতিক দল হিসেবে তারা দায়িত্বপূর্ণ আচরণ করবেন এবং দায়িত্বশীল মন্তব্য করবেন। আরেকটা কথা যেটা হলো যে কেউ বলছেন যে 2009 সালে থেকে 2013 সাল পর্যন্ত যে সরকার, সেই সরকার উত্তর পূর্ব ভারতের যে গোষ্ঠীগুলো ছিল, এই গোষ্ঠীগুলোকে দমনের ক্ষেত্রে বাংলাদেশ সরকার কিন্তু খুব ভালো সাপোর্ট দিয়েছে ভারতকে, কারণ ভারত এইবার বাংলাদেশকে সেই প্রতিদানটা দিল। আসলে কি মনে করেন, এটা কি আসলে সমালোচনাটা? না, মোটেই এটা ঠিক নয়, এবার রিলেট করাটা ঠিক নয়। দুটো ঘটনাই সত্য, কিন্তু কোনোটা রিলেট করা ঠিক নয়। সেখানে একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের মাটিতে বিদেশি কোনো জঙ্গি সংগঠন যদি আস্তানা গাড়ে, সেটা বাংলাদেশের আভ্যন্তরীণ এবং বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য কিন্তু হুমকি স্বরূপ। এবং বাংলাদেশের মাটির উপর দিয়ে যখন 10 ট্রাক অস্ত্র আরেক দেশের জঙ্গিদের সহায়তার জন্য যাবে, অন্য তৃতীয় কোনো রাষ্ট্র থেকে আসবে, সেটাও বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। তো সেটা আমরা আমাদের স্বার্থেই কিন্তু সে কাজটি করেছি এবং ভবিষ্যতেও করে যাব, এবং সেটা ভারতের স্বার্থে নয়। এবং আমাদের এই নির্বাচন এবং এই 10ম জাতীয় সংসদ নির্বাচনও তো ভারত বাড়তি কিছু করেনি, নির্বাচন করেছে নির্বাচন কমিশন। সেখানে আপনারা দেখেছেন বেশ কিছু অপপ্রচারও করা হয়েছে, এবং ম্যাডাম খালেদা জিয়া সরোয়ার্দী উদ্যানের সভাতে তিনি কিন্তু একটি কথা বলেছেন, সবাই ধরতে পেরেছে কিনা আমি জানি না, সেখানে বলেছেন যে সাতক্ষীরাতে কিছু মানুষ গেছে, তারা যৌথ বাহিনীর না অন্য কোনো বাহিনীর, বা কোথা থেকে আসলো অনেকে চিনল না, এরকম একটা শব্দ ব্যবহার করেছেন। একটা একেবারে ন্যাক্কারজনক। যিনি দুবার প্রধানমন্ত্রী ছিলেন, তার দলের কেউ অতি উৎসাহী হয়ে এরকম প্রচারণা ফেসবুকে, ইন্টারনেটে চালাতে পারেন, কিন্তু সেটার সমর্থনে কোনো ইঙ্গিতপূর্ণ মন্তব্য করাটা আমার মনে হয় আরেকটু দায়িত্বশীল হলে ভালো হয়। আচ্ছা, ভারতের প্রসঙ্গে আসে, সীমান্ত চুক্তি, তারপর তিস্তার পানি বন্টন, প্লাস অন্য যে ভারতের সঙ্গে অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে, এগুলো নিয়ে আপনার পরিকল্পনাটা কি? এগুলো নিয়ে আপনি এখানে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যেটা আছে, সেটা কিন্তু ভারতীয় পার্লামেন্টে ইতিমধ্যে উপস্থাপিত হয়েছে, এবং পার্লামেন্টে প্রেজেন্ট হওয়ার পরে এটা গ্রহণ হয়ে কমিটিতে গেছে, সংসদীয় যে কমিটি থাকে, সেই কমিটি রিভিউ করে মন্তব্য দিলে তারপর আবার প্রেজেন্ট হবে, যেটা আমাদের সবাই নাকি উঠবে। হ্যাঁ, মানে উঠে আছেই, আলোচনা এখন কমিটিতে গেছে, হয়তো অ্যাট এনি
পয়েন্ট অফ টাইম এটা চলে আসবে এবং আমরা আশাবাদী যে এই এগ্রিমেন্টটি ভারতীয় পার্লামেন্ট এবার মানে ভেটিং যেটাকে বলে পার্লামেন্টের সমর্থন রেজলিউশন সেটা পাবো আমরা। তিস্তার ক্ষেত্রে হ্যাঁ এটা আমাদের জন্য আমরা যদি বলি যে কূটনীতিতে আমরা যদি বা যে কমিটমেন্টগুলি ছিল ডেলিভারি করার ক্ষেত্রে আমরা কি পারিনি সেই জায়গায় তিস্তা একটা বড় ইস্যু হিসেবে আসে এবং আমরা সামনের দিনে এটা চেষ্টা করব। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে ভারতের আভ্যন্তরীণ রাজনীতির টানাপোড়েনও এটাকে ইম্প্যাক্ট করেছে এবং সেই জায়গায় আমরা চাইলেও একই ভাষায় যদি কথাও বলি 20 মিনিটের যাত্রাপথ এখান থেকে, কিন্তু আমরা সরাসরি যেখান থেকে অভিযোগটুকু এসছে সেখানে আমরা অ্যাপ্রোচ করতে পারি না। সেক্ষেত্রে আমি নতুন হিসাবে বলতে পারি এই কথাটুকু, আমি খুব ডিটেলে তিস্তা চুক্তির মধ্যে এখনো যেতে পারিনি। দ্বিতীয় কথাটি হলো যে আমি আরেকটি বিষয় যেটা বলতে চাই সেটা হলো যে ভারতের সাথে এই যে BCIM যে কথাগুলি বললাম এই করিডোরগুলিতে কিন্তু আমরা উদ্যোগী হয়ে জানেন ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রী সৈয়দ তোফায়েল আহমেদ ছিলেন, ভারতে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু উনি ইকোনমিক করিডোরের কথা বলেছেন যেখানে ভারতের সহযোগিতা লাগবে আমাদের অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে। তো সেইগুলি আমরা খুব শীঘ্রই পার্সু করব। আচ্ছা, আমাদের মানে অভিবাসী যে শ্রমিক যারা আছে বাইরে এদের একটা বড় অভিযোগ থাকে তারা দূতাবাস থেকে বা এখান থেকে সহযোগিতাটা পান না, তাদের যে যতটুকু পাওয়া দরকার নানা ধরনের বিব্রতকর অবস্থায় পড়েন। এই ক্ষেত্রে আপনার মন্ত্রণালয় আপনি কি ধরনের উদ্যোগ নেবেন প্ল্যান? এই কাজ কিন্তু কিছুটা শুরু হয়েছে। আমরা কাউন্সিলর সার্ভিসগুলিকে ডিজিটালাইজড করব। এক শহর থেকে আরেক শহরে গিয়ে একজন মানুষ যখন আবেদন করেন, নিজের দেশেরই মানুষ, নিজের দেশের হাইকমিশনে, তারা কিন্তু একটু আলাদাভাবেই চিন্তা করেন যে আমার দেশেও নিজস্ব কাজেও কেন গিয়ে এত সমস্যায় পড়তে হবে, নিজের দেশেরই একটা সংস্থা, দেশের সরকারের ট্যাক্সের পয়সায় চলে। সেই জায়গা থেকে বেসিক সার্ভিসগুলিকে যেন তারা অনলাইন করতে পারেন, ওয়েব বেসড করতে পারেন এবং অতি শীঘ্র, এবং এটা খুব এক্সপেন্সিভ কিছু না, এটা সফটওয়্যার বেসড, হার্ডওয়্যার সবই থাকে আপনারা জানেন। তবে আমার ব্যক্তিগত ধারণা যে ভবিষ্যতের জন্য আমাদের পুরো এক্সপ্যাট কমিউনিটিকে, মানে বাংলাদেশের যারা বিদেশে অবস্থান করছেন, শুধু এই শ্রমিকরা নন, তারা সকলেই যেন একটা ডাটাবেজের একটা নেটওয়ার্কের আওতায় আসতে পারেন এবং সেটা ন্যাশনাল আইডি প্রজেক্টের একটা এক্সটেনশন হতে পারে। এটা একেবারে কনসেপচুয়াল, আমার নিজস্ব একটা ধারণা। এটা আপনি ইকোনমিক ডিপ্লোমেসির কথা শুরুতে বললেন, তো এটার ক্ষেত্রে জনশক্তির যে একটু বড় বাজারটাকে আরো এক্সপ্লোর করার ক্ষেত্রে আপনারা কোনো উদ্যোগ থাকবে কিনা? জনশক্তি, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটি হলো হ্যাঁ, আমি নিজে আইডেন্টিফাই করেছি যে মিডল ইস্টের 4টি দেশের মধ্যে আপনার আছে লিবিয়া, সৌদি আরব, দুবাই এবং কাতার। এই 4টি দেশে সামনের কয়েক মাসে বা বছরে আমি যতটুকু বুঝতে পেরেছি আমার আমার অফিসের সাথে যোগাযোগের মধ্যে দিয়ে প্রচুর জনশক্তির একটা চাহিদা রয়েছে। এগুলির ব্যাপারে খুব স্পেসিফিক্যালি আলাপ করবো, আমরা এজেন্ডা তৈরি করছি। আর দ্বিতীয় কথাটি হলো, প্রথমে বলা উচিত ছিল, সেটা হলো একটা নতুন রিজিয়ন হিসাবে, নতুন আমাদের জন্য নতুন, কিন্তু বহির্বিশ্বের অনেক দেশের জন্য আফ্রিকা ইজ কামিং আপ উইথ হিউজ পোটেনশিয়াল অ্যান্ড ইটস ফাস্টেস্ট গ্রোয়িং রিজিয়ন ইন দ্য ওয়ার্ল্ড। সেখানে 4-5টি রাষ্ট্র আছে আফ্রিকাতে যাদের জিডিপি গ্রোথ 10% বা 10%-এর উপরে ফর লাস্ট 3 ইয়ার্স, যেখানে পৃথিবীর সব দেশ ব্যর্থ হয়েছে। তো সেই জায়গা থেকে আফ্রিকাতে বাংলাদেশের কূটনৈতিক কার্যক্রম জোরদার করার জন্য, দেশের সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড কীভাবে জোরদার করা যায় সে ব্যাপারে আমরা সেটা কিন্তু অগ্রাধিকার। আরেকটা জিনিস, এটাও আপনি একটু টাচ করেছেন শুরুতে, এই যে যুদ্ধাপরাধী এবং মানবতা বিরোধীদের যে বিচারের যে উদ্যোগটা বাংলাদেশে, এটা নিয়ে কিন্তু বাইরে কিন্তু অপপ্রচার হচ্ছে আমাদের এই ইয়েগুলো নিয়ে। এটা নিয়ে স্পেশাল কোনো এই প্রোপাগান্ডার বিরুদ্ধে আপনার কোনো উদ্যোগ থাকবে কিনা, স্পেশাল উদ্যোগ? একটা সত্যকে ডিস্ট্যাবিলাইজ করতে গেলে, সত্যকে মিথ্যা দিয়ে রাখতে গেলে মিথ্যার পেছনে অনেক বিনিয়োগ করতে হয়। তো সেই বিনিয়োগটা তারা করছেন। তো সত্যকে এস্টাবলিশ করার জন্য ওই বিনিয়োগের চেয়ে, মানে জিনিসটা যেহেতু মানুষের প্রাণের দাবি বাংলাদেশের, এবং পৃথিবীতে এরকম অনেক উদাহরণ রয়েছে, এবং সেই বিচারগুলি হয়েছিল স্পেশাল অ্যাক্টের আন্ডারে। কিন্তু বাংলাদেশের বিচার কিন্তু হ্যাঁ সেপারেট কোর্ট, সেপারেট সেট অফ লজ, কিন্তু মূল যে অন্যান্য আইনগুলি রয়েছে সেটা থেকে এটাতে বাড়তি বা আলাদা সেরকম খুব বেশি কিছু নেই। সেই জায়গা থেকে এত ধৈর্য ধরে, এত সময় ধরে যে কার্যক্রমগুলি হচ্ছে, আমরা সত্যের পক্ষে আছি বলে আমাদের আত্মবিশ্বাসটা একটু অন্যরকম। তবে প্রথম যে রায় কার্যকরটি হয়েছে তার আগেই আমরা সমস্ত বাধা বিপত্তি যতটুকুই থাকুক আমরা কিন্তু বুঝতে পেরেছি, এবং অবশ্যই ছোটোখাটো 2-1টি জায়গা রয়েছে যে শুধুমাত্র ফাঁসির ক্ষেত্রে 2-1জন তাদের ভয়েস রেজ করার চেষ্টা করেছেন, এবং আমরা
তখনই এক্সপ্লেন করে দিয়েছি। আমরা প্রত্যাশা করছি যে সেকেন্ড, থার্ড অ্যান্ড অনওয়ার্ডস যে রায়গুলি কার্যকর হবে সেসব ক্ষেত্রে আর এই বাধাগুলি এমনিও থাকবে না। তবে তারা যে বিনিয়োগগুলি করে যাচ্ছেন তার জবাব বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দিয়েছে, তার জবাব তরুণ সম্প্রদায় দিয়েছে, এবং আন্তর্জাতিকভাবে যেসব রাষ্ট্র এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে গেছে তারা তো খুব ভালো মতোই জানে। এবং ওই যে কথাটি বললাম আর একবার ছোট্ট করে রিপিট করি, যে বিচারের রায় কার্যক্রমের আগে দিয়ে যে দু একটি ছোটোখাটো বাধা ছিল সেটা আমরা ক্লিয়ার করে দিতে পেরেছি। আশা করি ভবিষ্যতে আর কেউ বাধা ফেলা হবে না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার মন্ত্রণালয়ে যে দায়িত্বটা আছেন এর মধ্যে কিন্তু বিদেশ সফরও একটা বাইরে যাওয়াটাও কিন্তু একটা বড় বিষয়। এই ক্ষেত্রে এক ধরনের অভিযোগ আছে যে খুব বেশি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্তরা খুব বিদেশ ভ্রমণ করেন। এই ক্ষেত্রে আপনার অবস্থানটা কি হবে? ট্রাভেল মানে হোয়েন রিকোয়ার্ড, একেবারে নিড বেসড হবে এটা, যখন যেখানে প্রয়োজন হবে। তবে ডিপ্লোমেসিতে আরেকটি বিষয় আছে, প্রোটোকল। সেখানে কিন্তু পরিষ্কার আপনি যখন কোথাও যাচ্ছেন ওখানে কাদের সাথে দেখা করছেন বা ওই ফোরাম কাকে ডিমান্ড করে, ওটা প্রাইম মিনিস্টার লেভেল হতে পারে, মিনিস্টার লেভেল হতে পারে, স্টেট মিনিস্টার লেভেল হতে পারে, সেক্রেটারি, ইভেন বিলো সেক্রেটারি। আমি এটা নিশ্চিত করব যে মিসম্যাচ যেন না হয়, যেখানে যার যাওয়া প্রয়োজন সে যেন সেখানেই যান। এইটুকু আমি অন্তত বলতে পারি স্টেজে। এর মধ্যে আরেকটা কথা প্রচলিত আছে, কূটনীতির ক্ষেত্রে আমাদের আগের টার্মে কিছু কিছু শীতলতা তৈরি হয়েছে, এটা কি আসলে সত্যি কিনা, আপনার কাছে কি মনে হয়? কিন্তু এখানে এসে আমি কূটনীতিকদের সাথে যাদের সাথে ওয়ান টু ওয়ান আলাপ করেছি, ব্রিফিং করেছি, আমার কারো কাছেই মনে হয়নি যে সম্পর্কের কোনো শীতলতা আছে। এভরিওয়ান ওয়ান্টস টু লুক ফরওয়ার্ড। ইটস এ চেঞ্জ, হোয়াট এভার দ্য চেঞ্জ ইজ, ইটস এ চেঞ্জ, এবং দে আর লুকিং ফরওয়ার্ড টু ইভেন এ স্ট্রঙ্গার রিলেশনশিপ। সবাই সেটা বলেছেন। এই দায়িত্বের ক্ষেত্রে, এই দায়িত্বটা সামনের দিকে এগিয়ে যেতে আপনার কাছে যদি কখনো মনে হয় যে এই কাজগুলো ঠিক মতো হচ্ছে না, তখন আপনার অবস্থানটা কি হবে? আপনার কাছে যদি মনে হচ্ছে যে আপনি ব্যর্থ হচ্ছেন, এটা একটা তো কারেকশনের সময় ন্যাচারালি থাকে, যদি কোনো ভুল হয়েই যায় বা হয়েই থাকে। তবে অবশ্যই যারা মন্ত্রণালয়ে যারা কাজ করেন, আমার যে টিম, সেখানে কারো কোনো ভুল আমরা বরদাস্ত করব না। দ্যাটস নাম্বার ওয়ান। যার যে দায়িত্ব তাকে নিষ্ঠার সাথে পালন করতে হবে। এবং গত কয়েক বছরে এই কার্যক্রমগুলি কিছুটা গতিশীল হয়েছে, আপনারা দেখেছেন, এবং আমরা আশা করি যে যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় দায়িত্বপ্রাপ্ত আছেন। এবং আমি আমার এর আগের আলোচনাতেও বলেছি যে আমরা রেজাল্ট বেসড একটা পারফরমেন্স অ্যাপ্রেজালের কথাও বলেছি, যে আমরা বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমরা অনেক সময় শুনি এই দেশের সাথে পটেনশিয়াল আছে, সেই দেশের সাথে পটেনশিয়াল আছে, কিন্তু আমি আমার প্রথম সভায় সকল মহাপরিচালককেই বলেছি যে যে পটেনশিয়ালগুলি আমরা দেখেছি শুনেছি গত 1 বছর বা 3 বছর আগে, সেগুলি কারেন্ট স্ট্যাটাস কি, আমরা যদি সেটাকে রিয়েলিটিতে কনভার্ট করতে না পারি সেগুলি তাহলে আর পটেনশিয়াল না, আইদার আমাদের অ্যাসেসমেন্টের প্রবলেম আছে অথবা উই আর নট পারফর্মিং or as a nation we have failed to attract those investment. এটা একটা বিষয়। আর আমার ব্যক্তিগত যদি প্রশ্নটা যদি ওই দৃষ্টিকোণ থেকে হয়ে থাকে, আমি মনে করি না যে এই দায়িত্ব আমার জন্য পালন করা কঠিন কোনো কাজ। তবে ধীরে প্রথমে কয়েকদিন বুঝে নেওয়ার চেষ্টা করেছি, এবং এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতা করছেন। মাননীয় পররাষ্ট্র বিষয়ক মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী সাহেব সহযোগিতা করছেন। এই মিনিস্ট্রিতে আপনারা জানেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আসেন কাজ করতে, তারা বাংলাদেশের সত্যিকার অর্থে সকলেই সোনার সন্তান, কিন্তু মানে মেধার দিক থেকে, তাদের যোগ্যতার দিক থেকে দে আর সেকেন্ড টু নান। তারা রেসপেক্টিভ যেসব প্রতিষ্ঠান থেকে আসেন, তো সেই জায়গা থেকে এরকম একটা টিম নিয়ে পারফর্ম না করতে পারার কোনো কারণ নেই।